দেখো স্ক্রিন দেখা যাচ্ছে তো? আচ্ছা, আগের দিন পড়াটা কিছু অসুবিধা আছে বুঝতে? ঠিক আছে। আচ্ছা চলো তাহলে আমরা নেক্সট হচ্ছে যেটা শুরু করি, মানে পলিমারের যে পরের পার্টটা। তাহলে প্রথমে হচ্ছে কিছু জেনারেল প্রপার্টিজ নিয়ে আমরা কথাবার্তা বলবো, বা জেনারেল ক্যারেক্টারিস্টিক ফিচার্স অফ পলিমার, সেটা নিয়ে কিছু কথাবার্তা প্রথমে বলে নিই। জেনারেল প্রপার্টিজ অফ পলিমার। আচ্ছা, এই জেনারেল প্রপার্টির মধ্যে প্রথম যে প্রপার্টিটা, সেই প্রপার্টিটা আমরা আগে অলরেডি বলেছি যে পলিমার তার মোলার মাসটা খুব বেশি হয়, সেই জন্য এটাকে তুমি একটা ম্যাক্রোমলিকুলসও বলতে পারো আর কি, যার মলিকুলার ওয়েটটা খুব বেশি। তাহলে ইট হ্যাজ ভেরি হাই মোলার মাস, সেখানে অনেক, এটাকে অনেক সময় ম্যাক্রোমলিকুলস বলা হচ্ছে। এটা আমাদের জানা আছে। আচ্ছা, পরেরটা হচ্ছে খুব মানে ভীষণ ইম্পর্টেন্ট। পরে যে প্রপার্টিটা আমি বলবো সেটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে দেখো, এমনি কোনো একটা ট্রু কম্পাউন্ডের ক্ষেত্রে যেমন একটা ডেফিনাইট তার মোলার মাস থাকে বা মলিকুলার ওয়েট থাকে, পলিমারের ক্ষেত্রে কোনো ডেফিনাইট মোলার মাস থাকে না। তাহলে সেখানটা খুব ইম্পর্টেন্ট। পলিমার হ্যাভ নো ডেফিনাইট মোলার মাস, বা ডেফিনাইট মোলার মাস থাকে না। আচ্ছা, ব্যাপারটা কি হয় আমরা একটু পরেই আসবো, যে পলিমার যখন তুমি প্রিপেয়ার করছো, পলিমার প্রিপারেশনের জন্য না মোটামুটিভাবে কনডেনসেশন রিয়াকশন হতে পারে, অ্যাডিশন রিয়াকশনস হতে পারে। মূলত যখন অ্যাডিশন রিয়াকশনস তুমি কনসিডার করবে, বা কনডেনসেশন রিয়াকশনের ক্ষেত্রে একই রকমের সিচুয়েশন, যেখানে অনেকগুলো মনোমারিক ইউনিট তারা যুক্ত হচ্ছে, এবং মোস্ট অফ দ্য কেসে একটা ফ্রি রেডিক্যাল চেন মেকানিজম। এবারে চেন মেকানিজমে যখন দেখবে যে চেন একটা টার্মিনেশনের গল্প থাকে, সে কতগুলো মনোমার যুক্ত হওয়ার পর একটা টার্মিনেট করছে, এই চেন টার্মিনেশনটা তার উপরে না খুব বেশি কন্ট্রোল থাকে না। কন্ট্রোল না থাকার জন্য তুমি একটা হয়তো পলিইথিলিন তুমি কনসিডার করছো, সেখানে মানে কারো ক্ষেত্রে হয়তো ধরো 100টা মনোমার যুক্ত হয়েছে, কারো ক্ষেত্রে 105টা মনোমার যুক্ত হয়েছে, কারো ক্ষেত্রে হয়তো 95টা মনোমার যুক্ত হয়েছে। তাহলে এই পলিইথিলিন একটা স্যাম্পেল তৈরি হলো, এই স্যাম্পেলের ক্ষেত্রে একটা পার্টিকুলার মোলার মাসওয়ালা পলিমারগুলো থাকছে না, একটা ডিফারেন্ট মোলার মাসওয়ালা একই পলিমার কিন্তু ওখানে তোমার থাকছে। সেখানে অনেক সময় বলা হয় যে পলিমারিক সলিউশনস আর পলিডিসপার্স ইন নেচার। তাহলে তাহলে আমি এখানে এই যে কোশ্চেন অ্যান্সার ফর্মে ব্যাপারটাকে দেখি, যে হোয়াট ডু মিন বাই পলিডিসপার্স পলিমারিক পলিডিসপার্স পলিমারিক স্যাম্পল বলতে কি বলছি? তাহলে জাস্ট ব্যাপারটা হচ্ছে ইটি মানে ইফ এ স্যাম্পল অফ পলিমার contains polymeric units of বা পলিমার মলিকুলস বলি, পলিমারিক ইউনিটস বলে শুনতে খারাপ লাগছে, পলিমার molecules of different molar masses, then this polymeric sample is called
পলিডিসপার্স পলিমারিক স্যাম্পল। পলিডিসপার্স পলিমারিক স্যাম্পল হবে। আচ্ছা, এবারে হয়তো কোনো একটা স্পেশাল মেথড ব্যবহার করে তুমি পলিডিসপার্স স্যাম্পল থেকে তোমার পার্টিকুলার মোলার মাসওয়ালা পলিমারটাকে তুমি হয়তো আলাদা করে ফেলতে পারলে, তখন তুমি একটা মনোডিসপার্স পলিমারিক স্যাম্পল পেতে পারো। তাহলে নেক্সট হচ্ছে মনোডিসপার্স পলিমারিক স্যাম্পল বলতে আমি কি বুঝছি। হোয়াট ডু ইউ মিন বাই মনোডিসপার্স পলিমারিক স্যাম্পল? এক সেকেন্ড, কাছে নিয়ে what do you mean by polydisperse, ব্যাপারটা মনোডিসপার্স পলিমারিক স্যাম্পল। মনোডিসপার্স পলিমারিক স্যাম্পল বলতে আমি কি বুঝছি? তাহলে এইখানে হচ্ছে যে পলিমার ইউনিটগুলো থাকবে তার কিন্তু একটা ডেফিনাইট মোলার মাস থাকবে। এটিকে স্যাম্পল that contains polymer molecule of same molar masses। ঠিক আছে? আচ্ছা, এবারে যখন তুমি পলিডিসপার্স বলছো মানে পরিষ্কার বুঝতে পারছো এই যে স্যাম্পলটা নিচ্ছি সেখানে হয়তো একটা পার্টিকুলার টাইপ অফ পলিমারই তুমি নিচ্ছ, কিন্তু সেখানে মোলার মাসগুলো বিভিন্ন বিভিন্ন হতে পারে। সেই মতো করে ডিফারেন্ট টাইপস অফ মোলার মাস তোমার হতে পারে, বা আমাকে অ্যাভারেজ মোলার মাস নিয়ে এখানে কথাবার্তা বলতে হবে। ঠিক আছে? তাহলে এখানে কথাটা বলা হয়েছে যে পলিমার্স হ্যাভ নো ডেফিনাইট মোলার মাস, আমাকে অ্যাভারেজ মোলার মাস নিয়ে কথাবার্তা বলতে হবে। তাহলে নেক্সট যে কোশ্চেনটা সেটা হচ্ছে যে what are different types of average molar masses? আর ডিফারেন্ট মানে অ্যাভারেজ মোলার মাসেস গুলো কি কি হতে পারে সেটা একটুখানি দেখে নিতে হবে। দেখো, অ্যাভারেজ যে মোলার মাসেস গুলো তার মধ্যে প্রথম যেটা সেটা হচ্ছে নাম্বার অ্যাভারেজ মোলার মাস। নাম্বার অ্যাভারেজ মোলার মাস সেটাকে তুমি এম এন বার এরকম ভাবে লিখতে পারো, নাম্বার অ্যাভারেজ মোলার মাস। আচ্ছা, নাম্বার অ্যাভারেজ মোলার মাস বাই ডেফিনেশন সামেশন ওভার আই এনআই এমআই ডিভাইডেড বাই সামেশন ওভার এনআই। এটা হচ্ছে ডেফিনেশনটা, যেখানে এনআইটা হচ্ছে নাম্বার অফ মোলস অফ polymers having molar mass mi। দেখো, তুমি একটা পলিডিসপার স্যাম্পল তো নিয়েছো, এবারে ধরো ধরো আমি বলছি যে দুটো পলিমারের তুমি একটা মিক্সচার নিয়েছো। তা দুটো পলিমারের যদি মিক্সচার নাও তাহলে এরকম হতে পারে যে একটা পলিমার যার মোলার মাস m1 সেটা নিয়েছো তুমি n1 মোল, আর একটা পলিমার যার মোলার মাস হচ্ছে m2 সেটা নিয়েছো n2 মোলস। তাহলে নাম্বার অ্যাভারেজ মোলার মাস হবে কত? n1 m1 প্লাস n2 m2 ডিভাইডেড বাই n1 প্লাস m2। সেটা সিম্বলিক্যালি লিখেছি সামেশন ওভার আই এনআই এমআই ডিভাইডেড বাই সামেশন ওভার এনআই, এইটা। আচ্ছা, এবারে এই নাম্বার অ্যাভারেজ মোলার মাস যখন ডিটারমাইন করো যে কোনো কলিগেটিভ প্রপার্টিজ, সেটা
রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার হতে পারে, এলিভেশন অফ বয়লিং পয়েন্ট হতে পারে, ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট হতে পারে, অসমোটিক প্রেশার হতে পারে। এইগুলোতে যে মোলার মাস তুমি ডিফাইন করো সেগুলো বেসিক্যালি সব নাম্বার অ্যাভারেজ মোলার মাস। তাহলে নাম্বার অ্যাভারেজ মোলার মাস can be determined using various qualitative properties such as relative lowering of vapor pressure, elevation of boiling point, depression of freezing point, osmotic pressure, এক্সেট্রা। আচ্ছা, এই যে মেথডগুলো এর মধ্যে অসমোটিক প্রেশার মেজারমেন্টটা হচ্ছে বেস্ট মেথড। তাহলে অসমোটিক প্রেশার মেজারমেন্ট is the best method to determine the number average molar mass of polymers। এটা তুমি মাথায় রাখবে। আচ্ছা, ধরো তোমাকে একটা নিউমেরিক্যাল প্রবলেম ধরো আমি করতে বলছি। নিউমেরিক্যাল প্রবলেমটা তাহলে এরকম, তোমাকে একটা পলিডিস বা স্যাম্পল দেওয়া হয়েছে যেখানে তুমি ইকুইমোলার মিক্সচার অফ টু পলিমার্স নিয়েছো, টু টাইপস অফ পলিমার্স নিয়েছো, তাদের মোলার মাস ধরো একটা 10,000 একটা 20,000। তোমাকে নাম্বার অ্যাভারেজ মোলার মাসটাকে বের করতে বলা হয়েছে। তাহলে এরকম বললাম, ক্যালকুলেট দ্য average molar mass of a polymeric sample having two types of polymers having molar masses 10,000, আচ্ছা একদম 10 to the power দিয়ে লিখে দিই, 1 into 10 to the power 4 gram per mole and 1 into 10 to the power 2 into 10 to the power 4 gram per mole। কি বললাম, ক্যালকুলেট দ্য নাম্বার অ্যাভারেজ মোলার মাস of a polymeric sample having two types of polymer with molar masses, লিখি এটা, with molar masses 1 into 10 to the power 4 gram per mole and 2 into 10 to the power 4 gram per moles। এখানে ইকুইমোলার মিক্সচার হবে একটা, কোথাও একটা having, ইকুইমোলার মিক্সচারটা কোথাও একটা ছোট কথা হবে, ইকুইমোলার নাম্বার, ক্যালকুলেট দ্য নাম্বার অ্যাভারেজ মোলার মাস অফ এ পলিমারিক স্যাম্পল হ্যাভিং ইকুইমোলার মিক্সচার অফ, এইখানে ইকুইমোলারটা ঢুকিয়ে দিই,
যে 2 টাইপসটা লিখে ফেলে সেটা আবার কাটতে হতো না হলে এইখানে ইকুইমোলারটা লিখে দিই। হ্যাঁ, এই তো এইখানে ইকুইমোলার মিক্সচার অফ 2 টাইপস অফ পলিমার্স উইথ মোলার মাসেস 1 × 10⁴ গ্রাম পার মোল এন্ড 2 × 10⁴ গ্রাম পার মোল। একই হলো, ঠিক আছে। আচ্ছা দেখো, তাহলে এই ক্ষেত্রে আমাকে নাম্বার অ্যাভারেজ মোলার মাসটাকে বের করতে হবে। মানে মধ্য কথা যেটা হচ্ছে দুজনের নাম্বার অফ মোলস হচ্ছে সমান, তাই তো? তাহলে ধরো তুমি যদি এরকম করো যে প্রথম যে পলিমারটা, পলিমার 1, তার নাম্বার অফ মোলস ধরে নাও n, আর মোলার মাস ইকুয়াল টু 10⁻1 × 10⁴। আর আরেকটা যে পলিমার আছে, পলিমার 2, তার নাম্বার অফ মোলস ইকুইমোলার, মানে একই নাম্বার অফ মোলস ধরে নাও, মানে একই নাম্বার অফ মোলস হলে সেটা n ধরে নিচ্ছি, আর যার মোলার মাসটা হচ্ছে তোমার 2 × 10⁴ এটা। আচ্ছা, এবার এই ডেফিনেশনে যখন তুমি বসাচ্ছ তাহলে নাম্বার অ্যাভারেজ মোলার মাসটা তাহলে কি হচ্ছে? নাম্বার অ্যাভারেজ মোলার মাস mn বারটা হয়ে যাচ্ছে তোমার n1 m1 প্লাস n2 m2 ডিভাইডেড বাই n1 প্লাস n2। তাই এটা হচ্ছে n × 10⁴ হলো প্লাস n × 2 × 10⁴ হলো। এখানে 1টা লিখতে পারতো বা না লিখলেও কিছু এসে গেল না, আর এখানে যে n প্লাস n হয়ে গেল এইটা। তাহলে n n n কেটে গেলে 2 দিয়ে ভাগ হয়ে যাচ্ছে, তার মানে যেটা দাঁড়াচ্ছে তোমার এই 10,000 × 20,000 ডিভাইডেড বাই 2, তার মানে 15,000 হয়ে গেল 1 × 10⁴। এত গ্রাম পার মোল হচ্ছে অ্যান্সার, মানে 15,000 গ্রাম পার মোল, দিস ইজ দ্য অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, এবারে 2 নম্বর যেটা, সেটাকে বলা হচ্ছে ওয়েট অ্যাভারেজ বা মাস অ্যাভারেজ মোলার মাস। ওয়েট অ্যাভারেজ অর মাস অ্যাভারেজ মোলার মাস। এটা হচ্ছে তোমার MW, এরকম সিম্বল তুমি ব্যবহার করবে। আচ্ছা, যেখানে MW ডেফিনেশনটা হয়ে যাবে, ধরো তোমার যদি এই ধরো W1 মাস অফ পলিমাস আছে, কার মোলার মাস হচ্ছে M1 প্লাস W2 মাস আছে, কার মোলার মাস হচ্ছে M2 ডিভাইডেড বাই W1 প্লাস W2, এটা যেখানে, আচ্ছা ওইটা আচ্ছা 1 সেকেন্ড, এটা তো স্পেসিফিক হয়ে গেল তোমার দুটোর জন্য। তাহলে জেনারেলি হওয়া উচিত হচ্ছে তোমাকে সামেশন দিয়ে লেখা উচিত WI MI সামেশন ডিভাইডেড বাই সামেশন ওভার WI, যেখানে WI is the mass of polymers having molar mass MI। আচ্ছা, এবারে দেখো যদি এমন হয় যে if Ni is the number of moles of polymers having মোলার মাস MI যদি হয়, তাহলে তুমি লিখতে পারো WI-টা কত হবে, Ni × MI হবে। মানে একটা পলিমারিক স্যাম্পল নিয়েছি, তো সেখানে আমি যেটা প্রথমে বললাম যে ধরো W1 গ্রাম
তুমি একটা পলিমার নিচ্ছ, তাহলে প্রত্যেকটা মোলার মাস M1 করে, আর W2 মাস তুমি পলিমার নিয়ে তাহলে প্রত্যেকটা মাস হচ্ছে M2 করে। এবার W1টা আবার তাহলে কি হবে? W1টা হচ্ছে যে এই যে প্রথম পলিমারটাকে মোলার মাস ধরে M1, তার নাম্বার অফ মোলস যদি N1 হয়, তাহলে N1 ইন্টু M1 সেটা হচ্ছে W1। সেখানে লিখেছি WI ইকুয়াল টু NI MI। আচ্ছা, এটা যদি বসিয়ে দাও তাহলে কি হবে না, সামেশন ওভার I WI কে যদি NI MI বসিয়ে দাও, তাহলে এটা হয়ে গেল NI MI এর স্কোয়ার ডিভাইডেড বাই সামেশন ওভার I NI MI। এটা তো এই হচ্ছে ডেফিনেশনটা। আচ্ছা, এবার এই ওয়েট অ্যাভারেজ মোলার মাস এইটা ডিটারমাইন করা হয় রীতিমতো লাইট স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট করে। তাহলে লাইট স্ক্যাটারিং experiment is used to determine the mass average molar mass। মাস অ্যাভারেজ মোলার মাস, ঠিক আছে। আর এবারে দেখো, তাহলে ওই যে প্রবলেমটাকে বললাম সেই প্রবলেমটা যদি আমি করি, তাহলে তোমাকে এরকম প্রবলেমটা দিলাম যে ক্যালকুলেট দ্য মাস অ্যাভারেজ মোলার মাস বা ওয়েট অ্যাভারেজ মোলার মাস of a equimolar mixture of two polymers having molar masses 1 gram per mole and 2 into 10 to the power 4 gram per mole respectively। মানে বেসিক্যালি আগের মতোই কোশ্চেনটা দিয়েছে, শুধু এখানে নাম্বার অ্যাভারেজ ক্যালকুলেট না করে তোমাকে মাস অ্যাভারেজটাকে ক্যালকুলেট করতে হবে। তা দেখো কি করে করবে তুমি। এই যে ওয়েট অ্যাভারেজ মোলার মাসটা বাই ডেফিনেশন কি বলা হয়েছে, সামেশন ওভার I NI MI এর স্কোয়ার ডিভাইডেড বাই সামেশন ওভার I NI MI। তা দেখো এক্ষেত্রে কত হবে, N1 M1 স্কোয়ার প্লাস N2 M2 স্কোয়ার ডিভাইডেড বাই N1 M1 প্লাস N2 M2। এটা আচ্ছা, এবারে N1টা কত, প্রত্যেকটা ইকুইমোলার মানে N ধরে নিচ্ছি। এটা কত হচ্ছে, এটা 10,000 10 টু দি পাওয়ার 4 তার স্কোয়ার হলো, প্লাস এটাও N মোল, তার সঙ্গে গুণ হবে কত 2 ইন্টু 10 টু দি পাওয়ার 4 তার স্কোয়ার হলো, ডিভাইডেড বাই কি হবে N ইন্টু 10 টু দি পাওয়ার 4 প্লাস এখানে N ইন্টু 2 ইন্টু 10 টু দি পাওয়ার 4। এইটা এত গ্রাম পার মোলে তোমার অ্যান্সার বেরোবে। এটাকে কষে নিতে হবে। তাহলে N গুলো এমনি তোমার কেটে চলে যাচ্ছে, এগুলো কেটে চলে যাচ্ছে, তার মানে এটা দাঁড়াচ্ছে তোমার এই 10 টু দি পাওয়ার 4 তার স্কোয়ার প্লাস 4 ইন্টু 4 ইন্টু 10 টু, আচ্ছা একবারে লিখে দিই 10 টু দি পাওয়ার 8 লিখে দিই। এটা হয়ে গেল তোমার 10 টু দি পাওয়ার 8 প্লাস 4 ইন্টু 10 টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই 10 টু দি পাওয়ার 4 প্লাস ইন্টু 10 টু দি পাওয়ার 4। 10 টু দি পাওয়ার 4টাকে কমন নিয়ে নাও, কমন নিয়ে নিলে তাহলে থেকে যাচ্ছে কত 10 টু দি পাওয়ার 4 যদি কমন নিয়ে নাও, এখানে 1 প্লাস 4 মানে 5 হয়ে যাচ্ছে, 5 ইন্টু 10 টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই নিচে তোমার থেকে যাচ্ছে 1 1 3। এইটা এটা করে দেখো তো কত বেরোচ্ছে। কত হচ্ছে 1.67 ইন্টু 10 টু দি পাওয়ার 4 গ্রাম পার মোল হচ্ছে। আচ্ছা, নাম্বার অ্যাভারেজ মোলার মাসটা কত ছিল 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার 4, ওয়েট অ্যাভারেজ কত হলো 1.67 ইন্টু 10 টু দি পাওয়ার 4। ঠিক আছে, তাহলে কোনটা বেশি হলো, ওয়েট অ্যাভারেজটা, তাই না?
তাহলে যেটা ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে নাম্বার অ্যাভারেজ এবং ওয়েট অ্যাভারেজ যদি তুমি কম্পেয়ার করো, তাহলে এই ইনফরমেশনটা তুমি মাথায় রাখবে যে সবসময় হচ্ছে তোমার এই মাস অ্যাভারেজ বা ওয়েট অ্যাভারেজ মোলার মাসটা নাম্বার অ্যাভারেজ মোলার মাসের থেকে বেশি হয়। এটা একটা ইম্পর্টেন্ট রেজাল্ট, তুমি মনে রাখবে। ওয়েট অ্যাভারেজ মোলার মাস সবসময় নাম্বার অ্যাভারেজ মোলার মাসের থেকে বেশি হয়। এটা হচ্ছে যে কোনো পরে ডিসপার্স স্যাম্পেলের ক্ষেত্রে, এটা হচ্ছে পর এনি পরে ডিসপার্স স্যাম্পেল। আর এই দুটো সমান হয়ে যাবে, ওয়েট অ্যাভারেজ এবং নাম্বার অ্যাভারেজ সমান হয়ে যায় ফর মনোডিসপার্স স্যাম্পেল। মনোডিসপার্স স্যাম্পেলের ক্ষেত্রে ওয়েট অ্যাভারেজ নাম্বার অ্যাভারেজ সব সমান হয়ে যায়, আর পলিডিসপার্সের ক্ষেত্রে ওয়েট অ্যাভারেজটা গ্রেটার দেন তোমার নাম্বার অ্যাভারেজটা হয়। এটা সবসময় সত্যি, হ্যাঁ, যে স্পেসিফিক এক্সাম্পলটা কেন সত্যি শুধু না, এটা সবসময়ই সত্যি। ঠিক আছে। আচ্ছা, আরো দু রকমের মোলার মাস হয়। একটাকে বলা হয় ভিসকোসিটি অ্যাভারেজ মোলার মাস। অ্যাভারেজ মোলার মাস, এর কোনো এক্সপ্রেশন তোমাকে বের করতে হবে না। হ্যাঁ, এই যে ভিসকোসিটি অ্যাভারেজ মোলার মাস, তার এক্সপ্রেশন একটু কঠিন হবে, সেটা তোমার জানার দরকার নেই। আর একটা শুধু ভাববে যে এই ভিসকোসিটি অ্যাভারেজ মোলার মাসটা ভিসকোসিটি মেজারমেন্ট করে বের করতে হয়। ঠিক আছে। তাহলে এটা হচ্ছে, এটা এই ইনফরমেশনটা কিন্তু মনে রাখবে যে ভিসকোসিটি অ্যাভারেজ মোলার মাস is determined by viscosity measurement. এর যে এক্সপ্রেশনটা সেটা বলতে গেলে অনেক কিছু বলতে হবে, তোমাদের ভিসকোসিটি সিলেবাসে নেই, সেখানে তোমার রিলেটিভ ভিসকোসিটি, ইন্ট্রিনজিক ভিসকোসিটি, অনেক রকমের টার্ম তোমাকে ডিফাইন করতে হবে, সেখান থেকে তোমার পরীক্ষা কোশ্চেন দেবে না। আচ্ছা, 4 নম্বর হচ্ছে তোমার বলা হয় জেড অ্যাভারেজ, অনেক সময় বলে সেডিমেন্টেশন অ্যাভারেজ মোলার মাস। সেক্ষেত্রে এম জেড বার এরকম ভাবে তুমি ডিগ্রি। আচ্ছা, এটা হচ্ছে তোমার সেডিমেন্টেশন এক্সপেরিমেন্ট করে করা যায়। এর এক্সপ্রেশনটা মনে রাখতে পারো তুমি, সেটা হচ্ছে জেড অ্যাভারেজ মোলার মাসটা এটা এরকম হয়, সামেশন ওভার আই এন আই এম আই এর কিউব ডিভাইডেড বাই সামেশন ওভার আই এন আই এম আই এর স্কোয়ার। তোমার মনে রাখতে সুবিধা হবে। নাম্বার অ্যাভারেজ হচ্ছে সামেশন ওভার এন আই এম আই বাই সামেশন ওভার এন আই, মাস অ্যাভারেজ হচ্ছে সামেশন ওভার এন আই এম আই এর স্কোয়ার ডিভাইডেড বাই সামেশন ওভার এন আই এম আই, আর জেড অ্যাভারেজটা হচ্ছে সামেশন ওভার এন আই এম আই এর স্কোয়ার এম আই কিউ ডিভাইডেড বাই সামেশন ওভার এন আই এম আই এর স্কোয়ার। এটা তাহলে এটা ওই যে এক্সাম্পলটা দিচ্ছি সেই এক্সাম্পলের জন্য তুমি জেড অ্যাভারেজ মোলার মাসটাকে বের করতে পারবে। আচ্ছা, তাহলে জেনারেল যেটা মানে রিলেশনটা সেটা হচ্ছে এই যে সবসময় জেড অ্যাভারেজ মোলার মাসটা গ্রেটার দেন হয় ভিসকোসিটি অ্যাভারেজ মোলার মাস, যেটা আবার তোমার এ অ্যাভারেজ মানে ওয়েট অ্যাভারেজ মোলার মাস এইটা, আর সবচেয়ে ছোট হচ্ছে তোমার নাম্বার অ্যাভারেজ মোলার মাস। এটা মনে রাখবে, জেড অ্যাভারেজ, তারপর ভিসকোসিটি অ্যাভারেজ, ওয়েট অ্যাভারেজ, তারপর হচ্ছে তোমার নাম্বার অ্যাভারেজ। এই অর্ডারটা হচ্ছে তোমার ফলো করে, এটা মাথায় রাখবে। আচ্ছা, তাহলে আমরা এই মোলার মাস নিয়ে কথাবার্তা বললাম। তাহলে আমরা পড়ছিলাম কি খেয়াল করো, আমরা যেটা পড়ছিলাম সেখান থেকে আমরা অনেক ডিটেলে ঢুকে গেলাম। সেটা জেনারেল প্রপার্টিজ অফ পলিমার, সেটা নিয়ে কথাবার্তা বলা হচ্ছে। তার মধ্যে প্রথম যেটা ছিল সেটা হচ্ছে তারা হচ্ছে ম্যাক্রোমলিকুল, তাদের মোলার মাস হচ্ছে খুব বেশি হয়। 2 নম্বর হচ্ছে তাদের কোনো ডেফিনাইট মোলার মাস থাকে না, তাদের একটা অ্যাভারেজ মোলার মাস নিয়ে কথাবার্তা বলতে হয়। এবং অ্যাভারেজ যখন বললাম কত রকমের অ্যাভারেজ হতে পারে সেটা আমি দেখলাম। তারপরে যে প্রপার্টিটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে মানে পলিমারে যদি তুমি ডেনসিটি দেখো, সে ডেনসিটিটা হচ্ছে
মাচ লেস দেন দ্যাট অফ দ্য মেটালিক সাবস্টেন্স। মানে এমনিতে কি হয়, পলিমারটা সলিড স্টেটে থাকে, পলিমারগুলো ইউজুয়ালি ইন সলিড স্টেটে থাকবে, মোস্ট অফ দ্য পলিমার দেখবে তোমার সলিড স্টেটে থাকে। হ্যাঁ, এবং তাদের যে ডেনসিটিটা সেটা যে কোনো মেটালিক সাবস্টেন্সের থেকে খুব কম হয় বলে এরা বেশ হালকা হয়। তাহলে হচ্ছে পলিমার্স আর usually solid at room temperature। 4 নম্বর হচ্ছে dense polymer are less than metals। ইউজুয়ালি এটা হয়। আর পলিমারগুলো ট্রান্সপারেন্ট অথবা ওপেক দুটোই হতে পারে। আর বিভিন্ন বোতল ফোতল দেখলেই বুঝতে পারছি কিছু কিছু পলিমার আছে যেগুলো ট্রান্সপারেন্ট পুরো কাঁচের মতো, আর কিছু কিছু ক্ষেত্রে তোমার কিছু পলিমার আছে যেগুলো হচ্ছে তোমার একদম ওপেক, এদিক ওদিক দেখতে পাওয়া যাবে না। পলিমার মে বি ট্রান্সপারেন্ট অর ওপেক। আচ্ছা, পলিমারে কোনো শার্প মেল্টিং পয়েন্ট নেই। পলিমার্স হ্যাভ নো শার্প মেল্টিং পয়েন্ট। হ্যাঁ বলো। ওই তোমার কনস্টিটুয়েন্টের উপরে। হ্যালো, শোনা যাচ্ছে তো? হ্যাঁ, মানে কনস্টিটুয়েন্ট মানে হচ্ছে যে পলিমারটা কোন পলিমার তুমি কনসিডার করছো তার উপরে নির্ভর করবে। হ্যাঁ, মানে আমি তো মনোমারগুলোকে জুড়ে তো পলিমার তৈরি করছি। হুম, তাহলে এই যে কোন করসপন্ডিং মনোমার থেকে তুমি পলিমারটা তৈরি করছো তার উপরে নির্ভর করবে সেটা ট্রান্সপারেন্ট হবে না ওপেক হবে। ঠিক আছে? আচ্ছা, ৭ নম্বর হচ্ছে যে একটা ভীষণ ইম্পর্টেন্ট টেম্পারেচার আছে যেটা বলে গ্লাস ট্রানজিশন টেম্পারেচার। এবার দেখা যায় যে তুমি যখন একটা পলিমার কনসিডার করছো যে একটা সার্টেন টেম্পারেচারে যে টেম্পারেচার উপরে গেলে সেই পলিমার মানে মানে কি বলবো, ওই যে পলিমারগুলো তোমার সব রাবারের মতো তোমার সফট হয়ে যাচ্ছে এবং ইলাস্টিক হয়ে যাচ্ছে আর কি। হ্যাঁ, এবং তার নিচে যদি তুমি নেমে যাও তাহলে সে হার্ড বা ব্রিটেল এবং গ্লাসি হয়ে যাচ্ছে। মানে একটা পার্টিকুলার টেম্পারেচারের উপরে গেলে তুমি দেখবে পলিমারটা হচ্ছে তোমার বেশ সফট এবং ইলাস্টিক থাকছে, এবং একটা টেম্পারেচার যদি নিচে তুমি রেখে দাও তাহলে পলিমারটা হার্ড ব্রিটেল এবং গ্লাসি হয়ে যাচ্ছে। তাহলে যে টেম্পারেচারে উপরে গেলে সে বেসিক্যালি সফট এবং ইলাস্টিক হয়ে যায় তাকে বলে গ্লাস ট্রানজিশন টেম্পারেচার। তাহলে আমি এখানে এই ৭ নম্বরটার সঙ্গে একটা কোশ্চেন জুড়ে দিই যে হোয়াট ইজ গ্লাস ট্রানজিশন টেম্পারেচার। হোয়াট ইজ গ্লাস ট্রানজিশন টেম্পারেচার? হোয়াট ইজ গ্লাস ট্রানজিশন টেম্পারেচার? সেটা হচ্ছে তার মিনিমাম টেম্পারেচার above which polymers becomes soft and elastic, and below which it is hard and brittle, brittle মানে or glassy আর কি, or glassy is called the glass transition temperature।
এটা এটা আরেকটা ইম্পর্টেন্ট প্রপার্টি। আচ্ছা, পলিমার্স গুলো তারা জলেতে ইনসলেবল। তুমি দেখেইছো যে পলিমারিক যে সমস্ত সাবস্টেন্স তুমি ইউজ করছো জলের বোতল থেকে, বালতি থেকে, সর্বত্র, সেটাকে জলে ডিজলভ করছে না, সেটা তুমি দেখতেই পাচ্ছ, কিন্তু অর্গানিক সলভেন্টে তারা ডিজলভ করে যেতে পারে। এটা হচ্ছে ইনসলেবল ইন ওয়াটার বাট soluble in various organic solvents. Organic solvents. আর পলিমার সলিউশন গুলো কিন্তু হাইলি ভিসকাস হয়। Solutions are highly viscous. আচ্ছা, পলিমারগুলো ইউজুয়ালি হচ্ছে নন কন্ডাক্টরস অফ হিট অ্যান্ড ইলেকট্রিসিটি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তুমি কন্ডাক্টিং পলিমারও পেতে পারো। তাহলে ইউজুয়ালি নন কন্ডাক্টরস অফ হিট অ্যান্ড ইলেকট্রিসিটি, ইউজুয়ালি নন কন্ডাক্টর অফ হিট অ্যান্ড ইলেকট্রিসিটি। তা দেখো, আমরা পলিমারের বিভিন্ন রকমের প্রপার্টিগুলোকে বললাম, যে প্রপার্টিগুলো একটুখানি অনেক সময় কি হচ্ছে এমসিকিউ, তো এমসিকিউ পরীক্ষাতে তোমার বললো হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ প্রপার্টি অফ এ পলিমার, বলে তোমার তিনটে চারটে প্রপার্টি বলে দিল, তিনটে প্রপার্টি পলিমারের প্রপার্টি তুমি দেখলে, একটা প্রপার্টি পলিমারের প্রপার্টি নয়, এরকম আর। তারপরে নিউমেরিক্যাল প্রবলেম হিসেবে ধরো নাম্বার অ্যাভারেজ, মাস অ্যাভারেজ, বা জেড অ্যাভারেজ, বা সেডিমেন্টেশন অ্যাভারেজ মোলার মাস, সেখান থেকে নিউমেরিক্যাল প্রবলেম তোমাকে দিয়ে দিতে পারে আর কি, ফিজিক্যাল প্রপার্টির মধ্যে এগুলো। এগুলো একটুখানি ভালো করে দেখবে, তাহলে তোমার দেখবে অনেক কিছু, মানে এর পরীক্ষায় কোশ্চেন যখন এখানে আমি একটা মানে এমসিকিউ সেট তোমাকে পরে দেব। হ্যাঁ, এবারে তুমি তো প্রিভিয়াস ইয়ার ফিয়ার্স হচ্ছে কোশ্চেনের মধ্যে তুমি এক বেশি পাবে না, কিন্তু আমি মানে এটা আমার কাছে করা আছে আর কি, যে একটা বেশ বড় সেট তোমার দেব। হ্যাঁ, সেখানে হয়তো মানে তোমাদের সিলেবাস বা সিলেবাসের বাইরেও বেশ কিছু থাকবে। হ্যাঁ, সেগুলো একটুখানি তার উত্তর সমেত করে দেওয়া থাকবে, একবার জাস্ট চোখ বুলিয়ে নেবে। হ্যাঁ, এখান থেকে যে ৩-৪টে যদি তোমার পরীক্ষার দেয়, যাতে তোমার করতে কোনো অসুবিধা না হয়। তাহলে দেখো, এই ফিজিক্যাল প্রপার্টিজ গুলোর মধ্যে আমরা এই প্রপার্টি গুলোকে আলোচনা করে ফেললাম। এবারে যেটা মূল জায়গা, যেখানে অ্যাকচুয়ালি কেমিস্ট্রিটা ইনভলভ আছে, তাকে এতক্ষণ পর্যন্ত যেগুলো বলেছি সেখানে আগের দিনে বেশ কিছু কেমিস্ট্রি ইনভলভ ছিল সার্টেনলি, কিন্তু মূলত যে কেমিস্ট্রিতে যে জায়গায় ইনভলভ আছে সেই জায়গাগুলো এবার একটু আলোচনা করতে হবে। সেখানে হচ্ছে তুমি কি করে পলিমার তৈরি করবে, মেথড অফ পলিমারাইজেশন, সেইটা একটুখানি তোমাকে এমপ্যাসিস দিয়ে বুঝতে হবে। তাহলে নেক্সট একটা কোশ্চেন দিয়ে শুরু করা যাক। হোয়াট ডু ইউ মিন বাই পলিমারাইজেশন রিয়াকশন? মিন বাই পলিমারাইজেশন রিয়াকশন। দেখো, পলিমারাইজেশন রিয়াকশনটা কি, সেটা যে কেমিক্যাল রিয়াকশন ইন হুইচ a large number of monomers react, মনোমার না বলে মনোমার মলিকুল বলে, ঠিক আছে, মনোমার্স বললে হবে, মনোমার্স react to form a large polymer of high molar mass
is called the polymerization reaction. পলিমারাইজেশন রিঅ্যাকশন। আচ্ছা, আগের দিনে যখন আমি পলিমারের ক্লাসিফিকেশন বলেছিলাম, মানে ওই যে মেথড অফ পলিমারাইজেশন তার উপরে নির্ভর করে কেউ ছিল অ্যাডিশন পলিমার আর কেউ ছিল কনডেনসেশন পলিমার। অ্যাডিশন পলিমারকে অনেক সময় বলা হয় চেন পলিমার। অ্যাডিশন পলিমারটা তৈরি হয় একটা চেন রিয়াকশনের থ্রু দিয়ে, সেখানে একে বলা হয় চেন পলিমার বা চেন পলিমারাইজেশন প্রসেসটা। আর এটা হলো কনডেনসেশন অর স্টেপ পলিমারাইজেশন। তাহলে পলিমারাইজেশনের দু টাইপের রিয়াকশনস হয়। দেয়ার আর টু major types of polymerization। এক নম্বরটাকে বলা হচ্ছে তোমার অ্যাডিশন পলিমারাইজেশন বা চেন পলিমারাইজেশন। অ্যাডিশন অর চেন পলিমারাইজেশন। আর দু নম্বর হচ্ছে তোমার কনডেনসেশন আর স্টেপ পলিমারাইজেশন। কনডেনসেশন অর স্টেপ পলিমারাইজেশন। ঠিক আছে, তাহলে অ্যাডিশন বা চেন পলিমারাইজেশন আর আরেকটা হচ্ছে তোমার কনডেনসেশন অর স্টেপ পলিমারাইজেশন। তাহলে আমরা প্রথমে অ্যাডিশন আর চেন পলিমারাইজেশন নিয়ে দু চারটে কথাবার্তা প্রথমে বুঝবো। ঠিক আছে, তাহলে এইভাবে বলি যে মানে ডেফিনেশন হিসেবে বলি, কোশ্চেন অ্যান্সার হিসেবে বললে ভালো মনে থাকে আর কি, কোশ্চেন অ্যান্সার প্যাটার্নে বলি। তো হোয়াট ডু মিন বাই অ্যাডিশন অর চেন পলিমারাইজেশন? মিন বাই অ্যাডিশন অর অ্যাডিশন অর চেন পলিমারাইজেশন। ঠিক আছে, তাহলে দেখো দ্য পলিমারাইজেশন রিয়াকশন ইন হুইচ the polymerization reaction in which large polymeric chains are produced by the chain reaction, produced by the chain reaction of the same or different types of monomeric units is called addition or chain polymerization। তাহলে কি হলো না, the polymerization reaction in which large polymeric chains are produced by the chain reactions of the same or different types of monomeric units is called addition or chain polymerization। ঠিক আছে, আচ্ছা এবারে তুমি যখন এই চেন পলিমারাইজেশন বা অ্যাডিশন পলিমারাইজেশন দেখবে, সেখানে তিন রকমের সিচুয়েশন ঘটতে পারে। একটাকে বলা হয় ফ্রি র্যাডিক্যাল পলিমারাইজেশন, একটাকে বলা হয় ক্যাটায়নিক পলিমারাইজেশন, আর হচ্ছে অ্যানায়নিক পলিমারাইজেশন। তাহলে ডিফারেন্ট টাইপস
অ্যাডিশন পলিমারাইজেশনটা দেখে নিই যে হোয়াট আর দ্য different types of polymerization। সেটা মূলত তিনটে। এক নম্বর হচ্ছে ফ্রি র্যাডিক্যাল পলিমারাইজেশন, দু নম্বর হচ্ছে ক্যাটায়নিক পলিমারাইজেশন, আর তিন নম্বর হচ্ছে অ্যানায়নিক পলিমারাইজেশন। ফ্রি র্যাডিক্যাল পলিমারাইজেশন, ক্যাটায়নিক পলিমারাইজেশন আর অ্যানায়নিক পলিমারাইজেশন, তিন রকমের পলিমারাইজেশন হয়। আচ্ছা, আমি একটা তোমাকে ভালো করে দেখাই। হ্যাঁ, যে যখন পলিমারাইজেশনটা হয় ফ্রি র্যাডিক্যাল চেন মেকানিজমে, তখন কি কি স্টেপস ইনভলভ হয়। আমরা যদিও ধরো এই অ্যালকেনের যখন হ্যালোজিনেশন এই ধরনের রিয়াকশন কনসিডার করেছিলাম ফ্রি র্যাডিক্যাল চেন মেকানিজমে, সেখানে চেন ইনিশিয়েশন, চেন প্রোপাগেশন, চেন টার্মিনেশন, এই তিনটে মিনিমাম স্টেপস তোমাকে কনসিডার করতে হয়। এখানেও তাই আমরা করব, যে জাস্ট একটা টিপিক্যাল এক্সাম্পল নিয়ে আমরা ফ্রি র্যাডিক্যাল চেন মেকানিজম, তার মেকানিজমটা একটু দেখতে চাইছি আর কি। তাহলে আমি জাস্ট এইভাবে হেডিং দিয়েই লিখছি, ফ্রি র্যাডিক্যাল চেন মেকানিজম। এটা প্রথমে দেখছি। আর এখানে অনেকগুলো স্টেপস ইনভলভ থাকে। প্রথমে হচ্ছে স্টেপ 1, এটাকে বলা যায় চেন ইনিশিয়েশন। হ্যাঁ, স্টেপ 1 হচ্ছে চেন ইনিশিয়েশন। আর চেন ইনিশিয়েশনে কি হয় না, কিছু স্পেসিফিক টাইপ অফ রিয়েজেন্ট থাকে যেটা লাইটের প্রেজেন্সে বা কখনো কখনো হিটের প্রেজেন্সে ফ্রি র্যাডিক্যাল তৈরি করে। তাহলে এই চেন ইনিশিয়েশন মানে হচ্ছে প্রিপারেশন অফ বা ফরমেশন অফ ফ্রি র্যাডিক্যাল in presence of light or heat. Formation of free radical in presence of light or heat. লাইট বা হিট দিয়ে ফ্রি র্যাডিক্যাল তৈরি হওয়াটা, এটা হচ্ছে ইনিশিয়েশন স্টেপ। আর এবারে ফ্রি র্যাডিক্যাল, যে কোনো সাবস্টেন্স কিন্তু ফ্রি র্যাডিক্যাল তৈরি করতে পারে না। ফ্রি র্যাডিক্যাল তৈরি করার জন্য কতগুলো স্পেসিফিক এক্সাম্পল আছে, সেগুলো এখানে বলে নিই। যে ফ্রি র্যাডিক্যাল ইনিশিয়েটার আর কি, মানে যারা ফ্রি র্যাডিক্যাল তৈরি করে, তারপরে ফ্রি র্যাডিক্যাল ইনিশিয়েটার কতগুলো এক্সাম্পল অফ ফ্রি র্যাডিক্যাল ইনিশিয়েটার। আচ্ছা, একটা হচ্ছে AIBN, এর ফুল ফর্ম কি? অ্যাজোবিস আইসোবিউটাইল মানে আইসোবিউটাইল না, আইসোবিউটাইরো নাইট্রাইল, আইসোবিউটাইরো নাইট্রাইল, আইসোবিউটাইরো নাইট্রাইল, তাকে সংক্ষেপে বলা হচ্ছে AIBN। আচ্ছা, অ্যাকচুয়ালি কম্পাউন্ডটা কোনটা না, এখানে তোমার N11N থাকছে, এইখানে তোমার C দুটো থাকছে তোমার CH3 গ্রুপ, আর একটা থাকছে CN গ্রুপ। নাইট্রাইল গ্রুপ মানে তো CN গ্রুপ। এদিকে ঠিক একই রকম ভাবে এখানে থাকছে CN গ্রুপ, এখানে CH3 গ্রুপ, এখানে তোমার CH3 গ্রুপ। হ্যাঁ, এই যে অ্যাজো নাইট্রোজেন আছে মানে অ্যাজো, বিষ মানে হচ্ছে তোমার একই গ্রুপ থাকে, এদিকেও আছে এদিকেও গ্রুপ আছে, তাহলে এই গ্রুপটার নামটা কি? এটা হচ্ছে বিউটাইরো নাইট্রাইল গ্রুপ আর এইটা। আচ্ছা, এবারে এ কি করে, এ যদি তুমি লাইট বা হিট দাও, এখানে লাইট অর হিট, লাইট অথবা হিট যদি তুমি দাও, তাহলে যেটা তৈরি হচ্ছে যে একটা ফ্রি র্যাডিক্যাল তৈরি হয়ে যাচ্ছে, CN CH3 CH তৈরি হলো,
নাইট্রোজেন গ্যাস তৈরি হয়ে গেল, করে আবার এই ফ্রি রেডিক্যাল তৈরি হলো, CH3 ডট। তাহলে এটাকে ফ্রি রেডিক্যাল তৈরি হচ্ছে, আর নাইট্রোজেন হচ্ছে তার মাঝে বেরিয়ে যাচ্ছে, যে ফ্রি রেডিক্যালটা তৈরি হয়ে গেল। এটা এটা একটা এক্সাম্পল। সেকেন্ড এক্সাম্পল ধরো, একে বলা হয় বিপিও। বিপিও তার ফুল ফর্ম হচ্ছে বেনজোইল পারক্সাইড, BENZO YL, হ্যাঁ, বেনজোইল পারক্সাইড। বেনজোইল পারক্সাইড জিনিসটা কিরকম? ধরো তুমি এই বেনজিন রিং আছে, সি ডবল ও, ও এই যে পারক্সাইড হয়ে গেল, তারপর আবার সি ডবল বন্ড ও, এই বেনজোইল পারক্সাইড, দিস ইজ বেনজোইল পারক্সাইড। এটাও তোমার ফ্রি রেডিক্যাল তৈরি করতে পারে কিরকম ভাবে? এখানেও যদি তুমি লাইট বা হিট দাও, মানে আল্ট্রাভায়োলেট লাইট মূলত, অথবা হিট যদি দাও, তাহলে যেটা তৈরি হচ্ছে তোমার প্রথম স্টেপে 2 মোল এই পারক্সো লিঙ্কেজটা ভেঙে গেল, সি ডবল বন্ড ও, ও ডট তৈরি হলো 2 মোল প্রথম স্টেপে। তারপরে কি হয়, এখান থেকে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যায়, মাইনাস CO2, CO2 বেরিয়ে গেল, এই CO2টা বেরিয়ে গেছে, এখানে ডটটা তো তৈরি হয়ে যাচ্ছে। ফ্রি রেডিক্যালটা তৈরি হয়ে গেল। ঠিক আছে। আচ্ছা, যারা টার্সিয়ারি বিউটাইল পারক্সাইড তুমি নিতে পারো, টার্সিয়ারি বিউটাইল পারক্সাইড, টার্সিয়ারি বিউটাইল পারক্সাইড, CO ও পারক্সাইড লিঙ্কেজ হয়ে গেল, এবারে দুদিকে দুটো টার্সিয়ারি বিউটাইল গ্রুপ থাকছে, CH3 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 CH3, ওই একই রকমের সিচুয়েশন, এখানে এই ডট ডট গুলো তৈরি হবে আর কি। এটা আর একটা এক্সাম্পল বলে নিই, কিউমাইল পারক্সাইড। কিউমাইল পারক্সাইড সেটা হচ্ছে এই পারক্সো লিঙ্কেজ রইল, এইখানে থাকতে তোমার কিউমাইল CH3 CH3 এই 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 এইটা হলো এদিকেও ঠিক একই রকম ভাবে সি কিউমাইল পারক্সাইড। আচ্ছা, এরা সবাই হচ্ছে তোমার ফ্রি রেডিক্যাল তৈরি করতে পারে। তাহলে প্রথম স্টেপে এইটা হলো যে তোমার লাইট বা হিট কিছু একটা তোমার দেয়া হলো, করে এই কিছু স্পেসিফিক ওরকম রিয়েজেন্ট আছে যে তোমার এটা দিচ্ছে। মানে আমি ধরো এরকম করে যদি ব্যাপারটাকে ভাবি, যে একটা ইনিশিয়েটার নিয়েছো, আইটা হচ্ছে আমার ইনিশিয়েটার, সে তোমাকে লাইট অথবা তুমি হিট দিলে, লাইট অর হিট তুমি দিচ্ছ, অর হিসেবে লাইট অর হিট দেওয়া হলো, হিট দিয়ে ধরে নাও একটা ফ্রি রেডিক্যাল তৈরি হয়ে গেল, ধরে নাও একটা আর ডট তোমার তৈরি হয়ে গেছে, ফ্রি রেডিক্যাল তৈরি হয়ে গেছে। আচ্ছা, তাহলে স্টেপ 1। এবার স্টেপ 2-তে কি হচ্ছে? স্টেপ 2-কে বলা হয় প্রোপাগেশন। স্টেপ 2-টা হচ্ছে প্রোপাগেশন। তাহলে ওয়ান্স ফ্রি রেডিক্যাল তৈরি হয়ে গেল, সেই ফ্রি রেডিক্যাল তোমার অ্যাকচুয়াল যে রিয়াক্ট্যান্ট তার সাথে ধরো রিয়াক্ট করছে। ধরো এরকম একটা সিচুয়েশন হচ্ছে যে
আর আরেকটা কিন্তু বলে নি, এই তো আর ডট তৈরি হয়েছে, তো সেই আর ডটটা সে এই ইনিশিয়েশন স্টেপেই না CH ডবল বন্ড CH ইথিলিন নিলাম, সে আর ডটের সঙ্গে রিয়াকশন করলো করে আর CH2 ডট তৈরি করে ফেলছে। এটা হচ্ছে একটা মানে একটা তোমার ফ্রি র্যাডিক্যাল তৈরি হচ্ছে, ফ্রি র্যাডিক্যাল দিয়ে বেসিক্যালি রিয়াকশনটা ঘটবে আর কি। আচ্ছা সেটা কিরকম একটা দেখাই তোমাকে। ধরো আর CH2 ডট, এইটা হচ্ছে ফ্রি র্যাডিক্যাল যেটা তৈরি করেছে সেইটা, তার সঙ্গে আর একটা ইথিলিনের রিয়াকশন হচ্ছে এটা। তা তুমি ব্যাপারটা এইরকম করে ভাবো, অ্যাজ ইফ যেন এই ডাবল বন্ডটা ভেঙে গেল, পরে এখানে একটা ডট তৈরি হলো, এই ডট জুড়ে গেল, তার মানে কিন্তু দাঁড়াচ্ছে আর CH2 ডট তৈরি হলো, এটা বা ডাইমার তৈরি হলো। আচ্ছা এবারে এর সঙ্গে যদি আর একটা তুমি CH2 ডবল বন্ড CH2 দাও, আবার হচ্ছে এই হলো আর CH2 ডট, এটা। এবার এইটা তোমার চলছে, এটা চলছে করে আলটিমেটলি আর CH2 ধরো এরকম একটা, মানে আর CH2 হোল n এইভাবে লিখছি, আর CH2 হোল n হলো, আর তারপরে আর একটা ধরে না CH2 ডট হলো। মানে বেসিক্যালি ওয়ান্স ফ্রি র্যাডিক্যালটা তৈরি হয়ে গেছে এখানে, সে এবারে একটা ইথিলিন মলিকুলের সাথে যুক্ত হতে, তারপর দুটো, তারপর তিনটে, তারপর চারটে, এইভাবে করতে 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 চেনটা তোমার দেখো আস্তে আস্তে প্রোপাগেট করছে। আচ্ছা এবারে ফাইনাল স্টেপে যেটা হয় সেটা হচ্ছে চেন টার্মিনেশন। স্টেপ 3 হচ্ছে তোমার চেন টার্মিনেশন। আচ্ছা চেন টার্মিনেশনটা অনেক রকম ভাবে হতে পারে। কি কি করে হতে পারে? এক নম্বর হচ্ছে কাপলিং করে হতে পারে। আচ্ছা কাপলিং করে হওয়া মানে হচ্ছে ধরো এরকম একটা সিচুয়েশন, এই যে আর CH2 হোল n CH2 ডট, এইটা আর একটা ওরকম যুক্ত হয়ে গেল এর সঙ্গে, ধরো এই CH2 হোল n, আর এটা যুক্ত হয়ে গেল, যুক্ত হয়ে তোমার কি হচ্ছে আর CH2 হোল n, এখানে CH2 এখানে CH2 আবার এই তোমার হোল n হলো আর হলো, এটা হচ্ছে কাপলিং বলা হচ্ছে, দুটো জাস্ট জুড়ে গেল। আচ্ছা আবার কখনো কখনো এরকম হতে পারে ডিসপ্রপোর্শনেশন হলো। ডিসপ্রপোর্শনেশন মানে হচ্ছে ধরো এই যে একটা গ্রুপ তৈরি হয়েছে আর CH2 হোল n CH2 ডট হলো, তার সাথে আর একটা যখন জুড়ছো তুমি, এই ধরো CH2 ডট CH2 হোল n আর হলো এইটা। এবার ডিসপ্রপোর্শনেশনটা কিরকম ভাবে হচ্ছে যে এইখানে একটা ডাবল বন্ড তৈরি হয়ে গেল আর CH2 হোল n CH ডবল বন্ড CH2, এটা একটা হলো। মানে অ্যাজ ইফ যেন এখান থেকে একটা CH বন্ড ভেঙে গিয়ে C ডট হয়েছে, C ডট মিলে হয়ে গেল একটা H ডট, তুমি পেলে H ডটটা এখানে জুড়ে গেল, এখানে আর CH2 হোল n CH2 হলো। মানে বেসিক্যালি কি হলো, এই যে CH বন্ডটা ভাঙলো, ভেঙে হচ্ছে তোমার এইখানে ফ্রি র্যাডিক্যাল তৈরি হয়েছে, এখানে ফ্রি র্যাডিক্যাল তৈরি হয়েছে, এই দুটো জুড়ে গিয়ে তোমার ডাবল বন্ড তৈরি করে ফেললো, আর এই H ডটটা এখানে জুড়ে গেল, জুড়ে গিয়ে হচ্ছে CH2 তৈরি করলো। এইরকম ভাবে টার্মিনেট করতে পারে।
অথবা অনেক সময় চেন ট্রান্সফার হতে পারে। চেন ট্রান্সফার হতে পারে। ব্যাপারটা কিরকম, ধরো আর CH2 হোল N আছে, CH⋯CH2 এইটা, এবারে সেইখানে তুমি সরি CH2⋯CH2 না, CH2 ডট, CH2 ডট আছে এটা। তার সঙ্গে ধরো তুমি একটা এই CX একটা তুমি নিলে, নিয়ে কি হলো, এইখানে এক্সটা জুড়ে গেল, আর CH2 হোল N CH2 হয়ে গেল, প্লাস হচ্ছে তোমার C ডট হলো। এটা চেন ট্রান্সফার হতে পারে। মানে যাই হোক, আলটিমেটলি এটা দাঁড়াচ্ছে যে এইটা যে প্রোপাগেশন স্টেপে একটার পর একটা ইথিলিন মলিকুল জুড়ে 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 পলিইথিলিনটা তৈরি হয়েছিল, এটা কোথাও থেকে থামতে হবে, তো ইনফাইনাইট নাম্বার যুক্ত হবে না। এই যে অনেকগুলো পসিবিলিটি থাকতে পারে, এই কাপলিং এর থ্রু দিয়ে বা ডিসপ্রপোর্শনেশনের থ্রু দিয়ে বা চেন ট্রান্সফারের থ্রু দিয়ে তোমার চেনটা টার্মিনেট করতে পারে। তার মানে একটা থিওরেটিক্যাল চেন মেকানিজমে এই যে তিনটে যে করসপন্ডিং স্টেপ আর কি, প্রথমে চেন ইনিশিয়েশন, তারপরে প্রোপাগেশন এবং টার্মিনেশন, এইটা একটা থিওরেটিক্যাল চেন মেকানিজমের যে নর্মাল যে প্রসিডিওরটা আর কি, সেই প্রসিডিওরটা তোমাকে দেখালাম। ঠিক আছে, বুঝতে পারলে? এটা হ্যাঁ, 1 মিনিট, আগের পাতাটা দাঁড়া, 1 মিনিট সেভটা হয়ে যায়। 1 সেকেন্ড, ওটা হ্যাং করে আছে, একটু দাঁড়া। এক মিনিট বেশ। আগেরটা বললি, এইটা এটা হুম, ঠিক আছে। আচ্ছা, এইটা হচ্ছে একটা, দেখো যদিও আমাদের 3 রকমের আমি পলিমারাইজেশনের কথা বলেছি, একটা ফিরাডিক্যাল পলিমারাইজেশন, আর একটা ক্যাটায়নিক পলিমারাইজেশন, একটা অ্যানায়নিক পলিমারাইজেশন। ফিরাডিক্যাল পলিমারাইজেশনটা এখানে বললাম, এটাই হচ্ছে মোস্ট কমন। ক্যাটায়ন বা অ্যানায়নিকটা দেখে আমি পরে যদি ওই টাইপের কোশ্চেন লাগে তাহলে তখন করিয়ে দেবো। তাহলে ওই মোটামুটিভাবে কেমন করে একটা ফিরাডিক্যাল চেন মেকানিজম ঘটছে সেটা জানলেই তোমার চলবে। আচ্ছা, সেকেন্ড আর একটা যে পলিমারাইজেশন প্রসেস, স্টেপ পলিমারাইজেশন বা কনডেনসেশন পলিমারাইজেশন, তার ডেফিনেশনটা তোমাকে প্রথমে বুঝতে হবে। হোয়াট ডু mean by condensation or underline করতে হবে। What do you mean by condensation or step polymerization? দেখো, polymerization reaction in which two monomer molecules of the same or different types of the same or different types having at least two functional group are joined together to form a large number of
লার্জ নাম্বার না, ফর্ম এ লার্জ পলিমার, large polymer chain is called condensation polymerization. Condensation polymerization. আচ্ছা, এবারে যেটা ইম্পর্টেন্ট যে ইন দিস রিয়াকশন some small molecules like water, alcohol, etc. are obtained as byproduct by byproducts. ঠিক আছে? আচ্ছা দেখো, এবারে ডিফারেন্ট টাইপস অফ তোমার কনডেনসেশন হতে পারে। যেমন প্রথম হচ্ছে এবি টাইপ কনডেনসেশন। তার ডিফারেন্ট টাইপস যদি আমি বলি, তো প্রথমে হচ্ছে এবি টাইপ অফ পলিকন্ডেনসেশন। কিরকম সেটা? ধরো একটা এক্সাম্পল দিলে তুমি ভালো করে বুঝতে পারবে। ধরো প্যারা অ্যামিনো বেঞ্জয়িক অ্যাসিড তুমি নিলে, ধরো প্রথমে এখানে প্যারা পজিশনে NH2 গ্রুপ আছে, এখানে বেঞ্জয়িক অ্যাসিড, বা এমনি জাস্ট এইভাবে না লিখে ডবল এইচ এইরকম ভাবে ছোট করে না লিখেছি। এটা প্যারা পজিশন অ্যামিনো গ্রুপ আছে, প্যারা অ্যামিনো বেঞ্জয়িক অ্যাসিড। আচ্ছা, আর একটা তুমি প্যারা অ্যামিনো বেঞ্জয়িক অ্যাসিড নাও, এটা তুমি নিচ্ছ। এটা নিলে কি হচ্ছে যে এই যে মাঝখান থেকে একটা জল বেরিয়ে যাচ্ছে, এখান থেকে এইচ এবং ওএইচ মিলে তোমার জলটা বেরিয়ে গেল। জলটা বেরিয়ে গিয়ে কি তৈরি হলো? সি ডবল বন্ড ও NH সি ডবল এইচ NH2, এটা হলো। এবার এইটা তোমার আস্তে আস্তে চলতে থাকবে। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে তোমার এবি টাইপ কনডেনসেশন, এইটা। আচ্ছা, আর একটা হয় হচ্ছে তোমার এ বিবি টাইপ কনডেনসেশন। সেটা কেমন জিনিস? পরের পাতায় এ বিবি টাইপ পলিকন্ডেনসেশন। ধরো তুমি এই টেরিপথ্যালিক অ্যাসিড নিচ্ছ, প্যারা পজিশনে সি ডবল এইচ গ্রুপ আছে, মানে এটা ডাইকার্বক্সিলিক অ্যাসিড, টেরিথ্যালিক অ্যাসিড বলা হয় এটাকে। টেরিথ্যালিক অ্যাসিড, তার সঙ্গে নিচ্ছে ইথিলিন গ্লাইকল, ওইচ CH2 CH2 ওইচ তুমি নিলে। তাহলে এখানে দেখো, এখানে হচ্ছে এই দুটো ফাংশনাল গ্রুপই একই, অর্থাৎ এখানে দুটো ফাংশনাল গ্রুপই একই, মানে বিবি এইটা। আর এটা কি করছে? এরা প্রথমে এই যে এস সি ডবল এইচ এবং OH এটা জুটে গিয়ে একটা জল তৈরি করে ফেললো। তাহলে এখানে তোমার এইটা যেমন আছে রইলো, এখানে ধরো সি ডবল এইচ এটাকে রাখলাম, এখানে সি ডবল বন ও, এখানে CH2 তোমার OH তৈরি করে ফেলছে। এখানে ওটা লেখা হয়নি, একটা ও থাকবে এখানে।
এখান থেকে ওইচ, এখানে ও, এটা ও থাকবে, এটা তোমার তৈরি করছে। ঠিক আছে, এবার এটা আস্তে 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 তোমার কন্টিনিউ করবে, আরো যদি তুমি দাও আস্তে আস্তে থেকে তোমার কন্টিনিউ করবে। তাহলে তাহলে তুমি এ বি টাইপের পলিকন্ডেনসেশন এবং এ বিবি টাইপের পলিকন্ডেনসেশন সেটা তুমি বুঝলে। আচ্ছা, এবারে লাস্ট যেটা আমরা করবো সেটা হচ্ছে যে অ্যাডিশন এবং কন্ডেনসেশন পলিমারের যে ডিফারেন্সেস গুলো, রাইট ডাউন দা। আর এখানে একটা জিনিস বলি, যে এটা বলা বলা হলো না, যে এই পার্টিকুলার কেসেও দেখো তোমার এইখান থেকে কিন্তু একটা জল বেরিয়ে যাচ্ছে, আর পরের যে এক্সাম্পলটা দিলাম সেখানেও দেখো এইখান থেকে কিন্তু আলটিমেটলি তোমার একটা জল বেরিয়ে যাচ্ছে। এটা মাথায় রাখবে। কিন্তু অ্যাডিশন পলিমারাইজেশন যখন হচ্ছিল তখন আলটিমেটলি কিন্তু কিছু বেরোবে না। ঠিক আছে। আচ্ছা, আগের দিনে অ্যাডিশন পলিমার এবং কনডেনসেশন পলিমার তাদের ডিফারেন্সেস গুলো বলে দিয়েছিলাম। এখন অ্যাডিশন পলিমারাইজেশন এবং কনডেনসেশন পলিমারাইজেশনের ডিফারেন্সেস গুলো আমি বলে দিচ্ছি। রাইট ডাউন দা differences between addition polymerization and condensation polymerization. কোশ্চেন ছিল, তাহলে দুটো কালাম করে ফেলি। বাঁদিকে লিখে অ্যাডিশন পলিমারাইজেশন, আর ডান দিকে রাখি কনডেনসেশন পলিমারাইজেশন। তাহলে এক্ষেত্রে এটা হচ্ছে তোমার molecular formula of the monomer is the same as that of the repeating unit. এক্ষেত্রে কি হচ্ছে, the monomer and the repeating unit have different molecular formula. Have different molecular formula. এক্ষেত্রে কোনো বাই প্রোডাক্ট তৈরি হচ্ছে না, no byproduct is formed. এক্ষেত্রে small molecules like water, ammonia, etc. are formed as byproduct. 3 নম্বর হচ্ছে যে monomers are generally allyl or vinyl compounds are usually allyl or vinyl compounds। আর এর ক্ষেত্রে হচ্ছে তোমার অন্ততপক্ষে দুটো অ্যাক্টিভ ফাংশনাল গ্রুপ থাকতে হবে,
the monomer should contain at least two active functional groups. চার নম্বর হচ্ছে এক্ষেত্রে হচ্ছে তোমার যে মলিকুলার ওয়েট অফ পলিমার সেটা n টাইমস মলিকুলার ওয়েট অফ মনোমার হয়, আর এক্ষেত্রে মলিকুলার ওয়েট অফ পলিমার less than n times molecular weight of monomers. ঠিক আছে, তাহলে এই কতগুলো আমি ডিফারেন্সেস জাস্ট বলে দিলাম। ঠিক আছে, কতগুলো বাজলো। আচ্ছা, অ্যালকোহলটা প্রিপারেশন কমপ্লিট হয়েছে তো? ওই ছোট পরীক্ষা যেমন কেন অ্যালকোহলের পরীক্ষাটা তো নেওয়া হয়নি, মানে এর পরীক্ষা শেষে অ্যালকোহলের দুটো পরীক্ষা নেওয়া হয়েছে তাই তো, না একটা নেওয়া হলো রে? অ্যালকোহলে একটা নেওয়া হয়েছে, তাহলে সেকেন্ড পরীক্ষাটা নিতে হবে না? তাহলে আমরা এক কাজ করি, সেদিন আমার পরীক্ষা ছিল। হ্যাঁ হ্যাঁ একটাই নিয়েছি, তাহলে একটা ছোট পরীক্ষা নেব। তাহলে আজকে এই পর্যন্তই থাক, আমরা নেক্সট ক্লাসে এরপর থেকে শুরু করব। তাহলে নেক্সট ক্লাস হচ্ছে পলিমার কন্টিনিউয়েশন হবে, পলিমার তার কন্টিনিউয়েশনটা হবে। End of lecture 2. আচ্ছা ঠিক আছে, তাহলে এখন লিভ করে যাও, আমি তোমাকে 2-1 মিনিটের মধ্যে কোশ্চেনটা পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, পরীক্ষা দিয়ে নেবে।